আজ তৃতীয় রেডিয়েশন নিয়ে এলেন বাসুদেব বাবু। শরীর খুবই দুর্বল, তবে গত দুদিনে যতটা কাবু হয়েছিলেন আজ অতটা না। একটু যেন তাজা লাগছে নিজেকে, অন্তত উঠে বসে থাকতে পারছেন। ঝুম খানিকক্ষণ আগে এসে ফলের জুসটা খাইয়ে গেছে জোর করে। মেয়েটা আমার জন্য খুবই পরিশ্রম করছে। কতদিন কলেজ যাচ্ছে না, ওর সব নিজস্ব ছুটি তো শেষ করে দিচ্ছে। জীবনে তোর নিজেরও ছুটির দরকার হবে, তখন যে কি হবে। মেয়েটা এসব একেবারেই ভাবে না। হঠাৎ দরজায় কড়া। শ্যামবাজারের বাড়িগুলোতে উঠোন পেরিয়ে দরজা। এখনও এই পুরনো উত্তর কলকাতার কিছু বাড়িতে কড়ার রেওয়াজ আছে। এই রে, ঝুম তো বোধহয় আমার ওষুধগুলো আনতে গেছে। অনন্যাও বাথরুমে গেল। কে খুলবে এখন? যাক, অনন্যাই কোনো ক্রমে বেরিয়ে এসেছে আওয়াজ শুনে। দরজা খুলে ভূত দেখার মতো চমকে যায় অনন্যা। এ সামনে কাকে দেখছে? সায়ক। এত বছর পর এখানে। সায়ক বোধ হয় ঝুমের মায়ের অস্বস্তিটা বুঝতে পারে। কেমন আছেন মাসিমা? আসলে মা আমাকে পাঠালো মেসোমশাইয়ের পোস্ট অফিসের MIS-এর একটা ফর্ম সই করাতে। আপনারা তো কেউ টাকাটা তুলতেই যাননি, তাই। ও আচ্ছা আচ্ছা, ভেতরে এসো। হ্যাঁ, উনি জেগেই আছেন, অনন্যা ধাতস্থ হয়ে বলে। বহু বছর পর আবার এ বাড়িতে এলো সায়ক। এত বড় বাড়িটায় মাত্র 3টে প্রাণী, তাও ঝুম থাকেই না। কি করে যে এই দুটো মানুষের সময় কাটে কে জানে। মেসোমশাইয়ের কিছু হয়ে গেলেই ভদ্রমহিলা একা থাকবেন কি করে এই এত বড় বাড়িতে? না না, ছি ছি, এসব কি ভাবছি। ঝুম এত চেষ্টা করছে, নিশ্চয়ই আরও কিছু বছর মেসোমশাই বাঁচবেন। এসো সায়ক, ভেতরে এসো। বাসুদেব বাবু ডাকলেন। কেমন আছেন আজ? বাসুদেব বাবুর পাশে বসে জিজ্ঞেস করে সায়ক। ওই আছি একরকম, তবে আগের দুদিনের চেয়ে আজ ভালো আছি। আর রিপোর্ট কি হয় সে তো ডাক্তার বলবে। যাক, আমার কথা বাদ দাও, তুমি তোমার কথা বলো। কেমন আছো? নতুন চাকরি কেমন লাগছে? তুমি কি ওখানেই থাকো নাকি যাওয়া আসা করো? ওই সব রকমই করি আর কি, যখন যেটা সুবিধা হয়। আচ্ছা, আমি আজ আপনার কাছে একটা দরকার এসেছি, মা পাঠিয়েছে। এই ফর্মটা আপনাকে একটু সই করে দিতে হবে। আপনি আজ সই করে দিলে কাল আমি টাকাটা তুলে দিয়ে যেতে পারবো। হ্যাঁ, ভাবছিলাম এ মাসে তো টাকাটা তোলাই হলো না। তোমার মা যে খেয়াল করে এটা পাঠিয়েছেন তার জন্য তাকে অনেক ধন্যবাদ। তুমি একটু জেনে এসো তো বাবা, আমি যদি আমার স্ত্রীকে অথরাইজ করতে চাই তাহলে কি কি করতে হবে? কারণ আমি তো মনে হয় আর যেতে পারবো না বলে। বাসুদেব বাবু বলেন। এমন করে কেন বলছেন মেসোমশাই? ঝুম আপনাকে সুস্থ করবার কত চেষ্টা করছে। আপনি নিশ্চয়ই নিজেই যেতে পারবেন। তবে হ্যাঁ, এটা ঠিক, এখন যদি মাসিমা টাকাটা তোলার অথরাইজটা পান সেটা ভালোই হবে। ঠিক আছে, আমি জেনে এসে বলবো। নিন, আপনি সইটা করে দিন। সইটা কোনো ক্রমে করে দেন বাসুদেব বাবু। সায়ক, আমি ঝুমের মুখে সব শুনেছি, তোমার লোন করা থেকে কলেজে ওকে উদ্ধার করতে যাওয়া পর্যন্ত। আমি ভেবেছিলাম তোমাকে ডাকবো একদিন, ধন্যবাদ জানিয়ে তোমায় ছোট করব না। এখনকার দিনে মানুষের খুব বড় মন না থাকলে অন্যের জন্য এত কেউ করে না, বিশেষ করে অতীতে যাদের সঙ্গে তোমার একটা তিক্ত অভিজ্ঞতা আছে। ওসব কথা থাক মেসোমশাই, ওসব আমি অনেকদিন ভুলে গেছি বলেই ঘুরে দাঁড়াতে পেরেছি। বাহ, বেশ, এটা শুনে খুব ভালো লাগলো সায়ক। আচ্ছা, এখন তো তুমি ভালো চাকরি করছো, বিয়ে করবে না? বাসুদেব বাবু জিজ্ঞেস করেন। আসলে মেসোমশাই, আপনি তো জানেন আমার বাবা অনেক ছোট বয়সে মারা যান। সেরকম টাকা পয়সা তো কিছু রেখে যেতে পারেননি। মা চাকরি করলেও তো খুব একটা আহামরি চাকরি নয়। আমিও সবেই চাকরি পেয়েছি। ইচ্ছে আছে একটা ফ্ল্যাট কেনার। এখনকার কোনো মেয়ে তো আর আমাদের মতো যৌথ পরিবারের বাড়িতে মানাতে পারবে না। আগেই ব্যবস্থাগুলো করি, তারপর ভাববো। আজ সকালে একটা ফ্ল্যাট দেখতে গেছিলাম, দেখি মায়ের পছন্দ হয় কি না। আর এসব জায়গায় এত দাম সে তো জানেনি। আজ এটা দেখতে গেছিলাম, ওটা রিসেল ফ্ল্যাট, বাবার এক বন্ধুর ফ্ল্যাট। উনি পাকাপাকিভাবে মুম্বাইয়ে সেটেলড। আমি কিনতে চাই শুনে অফার করেছেন। দাম খুব বেশি বলেননি, এলাকার তুলনায় কমই বলেছেন। হয়তো বাবার বন্ধু বলেই একটু কমেই দিয়ে দিচ্ছেন। তা ভালো তো, রিসেল ফ্ল্যাট তো কি, তুমি একটু সারিয়ে নিও, তাহলে নতুন হয়ে যাবে। বরং একটু আগেকার ফ্ল্যাটগুলোয় জায়গা বেশি। 3টে রুম, বেশ বড় ফ্ল্যাট, দোতলায়। একটাই অসুবিধে, আগেকার ফ্ল্যাট তো লিফট নেই, তবে দক্ষিণ খোলা। আমার তো খুব ভালো লেগেছে। আর সারানোর তেমন কিছু নেই।
এই ফ্ল্যাটে ওনারা প্রায় থাকেনই, হয়তো অনেক দিনের ব্যবহারের অভাবে পাইপলাইনগুলো জ্যাম হয়ে যেতে পারে, সেগুলো ঠিক করতে হবে। বাহ, তাহলে আর দেরি করো না, কিনেই ফেলো। সায়ক, আমি তোমাকে একটা কথা জিজ্ঞেস করব ভাবছিলাম, কিন্তু আমি তোমার বাবার মতো কি করে জিজ্ঞেস করব বুঝতে পারছি না। বলুন মেসোমশাই, সায়ক বলে। আসলে সায়ক, ব্যাপারটা নিয়ে এত তাড়াহুড়ো না করলেও চলতো, কিন্তু মুশকিল হলো যে আমার হাতে ঠিক কতটা সময় আছে সেটাই আমি জানি না। আমি সুস্থ থাকলে ব্যাপারটা নিয়ে একটুও তাড়াহুড়ো করতাম না। সায়ক, ঝুমকে কি তোমার পছন্দ হয়? এই প্রশ্নটা একেবারেই আশা করেনি সায়ক। এই অবস্থায় কি বলবে, মাথা নিচু করে থাকে। আবার বাসুদেব বাবুই বলেন, দেখো সায়ক, আমার মেয়ে বলে বলছি না, ঝুম কিন্তু সত্যি খাঁটি হিরে। হ্যাঁ, ওর রূপ হয়তো নেই, কিন্তু ওর মতো মন এখনকার দিনের মেয়েদের অন্তত নেই, এটা আমি তোমায় হলফ করে বলতে পারি। এতক্ষণে কথা বলে সায়ক। ছি, এ কি বলছেন মেসোমশাই? আমি জানি ঝুম খুব ভালো মেয়ে, কিন্তু মুশকিল হলো ঝুম আমার চেয়ে অনেকটা ছোট, আর ও তো কত ভালো চাকরি করে, কত মেধাবী। আমার মতো সাধারণ ছেলেকে কি আর ওর ভালো লাগবে মেসোমশাই? সায়ক, ঝুম মেরুদণ্ডী প্রাণী, এমনিতে খুব একটা সাহায্যের ওর প্রয়োজন হয় না, কিন্তু যখন ক্লান্ত হয়ে যায় তখন একটা বট বৃক্ষের ছায়া খোঁজে। সেই ছায়াটা ওকে এতদিন আমি দিতাম, কিন্তু আমি জানি আমি আর বেশি দিন এটা দিতে পারবো না। আর ঝুমের পছন্দের কথা বলছো সায়ক, আমি ঝুমের 27 বছরের জীবনে কোনো পুরুষের প্রশংসা করতে শুনিনি, একমাত্র তোমার নামে সে প্রশংসা করেছে। মেসোমশাই, প্রশংসা করেছে মানে আমাকে সে বিয়ে করতেও রাজি হবে এমনটা তো নাও হতে পারে, আর বিশেষত আমার যখন একটা অতীত আছে। সায়ক বলে, আমার ধারণা হবে বাকিটা তোমরা ঠিক করবে। আর তোমাকে আমি প্রথম দিন থেকেই খুব পছন্দ করি সায়ক। তুমি আমার জামাই না হলেও আমি তোমাকে একই রকম স্নেহ করব। বাসুদেব বাবু বলেন। আলোচনা আর এগোতে পারে না। ঝুম ততক্ষণে বাবার ওষুধ নিয়ে চলে এসেছে। বাবাকে ওষুধ দিতে এসে সায়ককে দেখে ভূত দেখার মতো চমকে ওঠে। সায়কদা, তুমি? আমি তোমাকে আজই ফোন করতাম সায়কদা। জানো, দুপুরের দিকে দেখলাম লোনটা ক্রেডিট হয়ে গেছে। থ্যাংক ইউ সায়কদা। ঝুম বলে, জানি, আমি গেছিলাম তো আজ হেড অফিসে। ঝুম, সায়ক কিন্তু অনেকক্ষণ এসেছে। তুই ওকে ওপরে নিয়ে জামা, একটু চা করে দে, আর আমার ওষুধগুলো দিয়ে ঘরটা অন্ধকার করে দে, একটু ঘুমিয়ে নি। হ্যাঁ বাবা, নিশ্চয়ই। এসো সায়কদা, আমার সঙ্গে ওপরে এসো। ঝুমের ঘরটা বইয়ে ঠাসা, খুব একটা গোছানো নয়। আসলে এতগুলো ঘর তো, সব কিছু গুছিয়ে রাখবার প্রয়োজন ওর হয় না। একটু পরে চা নিয়ে ঢোকে ঝুম, সঙ্গে চপও আছে। বাপরে, সন্ধেবেলা মারবে নাকি ঝুম এত খাবার দিয়ে? হেসে বলে সায়ক, না না সায়কদা, সেদিনের ঘটনার পর আমারই তোমাকে দেখতে যাওয়া উচিত ছিল, কিন্তু হয়ে ওঠেনি। আর বলো, কেমন আছো? আর সেদিন ওইভাবে তুমি ওইখানে পৌঁছলেই বা কি করে? শুনলাম কলেজে গন্ডগোল হয়েছে, মনে পড়ে গেল তোমার কথা, তাই চলে গেলাম। ও, তা সে না হয় পৌঁছালে, কিন্তু অমন হিরোর মতো আমাকে উদ্ধার করতে গেলে কেন? তোমার সঙ্গে তো আমার সেরকম কোনো সম্পর্ক নেই সায়কদা। সম্পর্ক হয়নি, তাই না ঝুম? অবাক হয়ে তাকিয়ে থাকে সায়কের দিকে ঝুম। সায়ক বোঝে ঝুমকে একটু সময় দেওয়া প্রয়োজন। চলেই যাচ্ছিল, কি মনে হতে দাঁড়িয়ে গেল। ঝুম, সেদিন যখন তোমায় উদ্ধার করতে গিয়েছিলাম তখন না বুঝেই গিয়েছিলাম, কিন্তু পরে বুঝি আমি তোমাকে। তবে আমার ফিলিংটা আমারই। তোমারও যে আমার প্রতি একই রকম ফিলিং থাকবে তা তো নাও হতে পারে। ভালো থেকো ঝুম, আসলাম। দাঁড়াও সায়কদা, হ্যাঁ এটা ঠিক, আমারও তোমাকে ভালো লাগে, কিন্তু আমি সেটা নিয়ে কখনো ভাবিনি। কেন জানো? কারণ আমি জানি আমার পরিবারের সঙ্গে তোমার একটা তিক্ত অতীত আছে। আমি চাইনি সবসময় সেই অতীতটা তোমার চোখের সামনে উঠে আসুক, তাই। ঝুম, রুমের থেকে আমি নিজেকে কয়েক ক্রোশ দূরে সরিয়ে নিয়েছি। ও চেষ্টা করলেও আমাকে আর কোনো রকমভাবে বিব্রত করতে পারবে না। আমি কিন্তু খুব পজেসিভ সায়কদা, কোনোভাবেই কিন্তু আমি দিদির সঙ্গে তোমায় ভাগ করে নিতে পারবো না। এটা যেন সারা জীবন মাথায় থাকে। আর দাঁড়িয়ে থাকতে পারে না সায়ক। ঝুমের হাতটা ধরে নিজের বুকে টেনে নেয়, আদরে আদরে ভরিয়ে দেয় ঝুমকে। আর আমিও এই বয়সে তোমার মতো এফবি ফ্যান সৌম্য কৌশিকদের সঙ্গে ডুয়েল লড়তে পারবো না, বলে দিলাম। কপট হেসে বলে সায়ক। এই, তুমি আমার প্রোফাইল ঘাঁটতে নাকি সায়কদা? তুমি আচ্ছা সন্দেহবাতিক তো। তোমায় দেখতে ইচ্ছে হলে দেখতাম তোমার প্রোফাইলে তোমার ফটোগুলো। দুটি হৃদয় মিলে যায় দুটি অধরের চুম্বনে।
বাসুদেব বাবুর 5টা রেডিয়েশন শেষ, কেমো শুরু হতে কিছুদিন বাকি আছে, আবার রেডিয়েশন দিতে হবে, তাই মাঝের এই একটা সপ্তাহ কলেজটা করে আসবে ভাবে ঝুম। আর তাছাড়া ছুটিও শেষের দিকে, এরপর তো উইদাউট পে লিভ নিতে হবে। মাইনে কাটা গেলে তো আর এক মুশকিল, লোন আছে, ওষুধ আছে, কি করা যায়? মা কি একলা পারবে সব দিক? যদিও এই সপ্তাহে কোথাও যাবার নেই, তাও মা বলছি একটা কাজ করা যায় না? অনন্যার কাছে গিয়ে ডাকে ঝুম। কি বল? বলছি যে এই একটা সপ্তাহ দিদিকে এসে একটু থাকতে বলো না এখানে, আমি তাহলে এই সপ্তাহটা কলেজ করে আসি। তুই চলে যাবি ঝুম? মা আমার তো অন্তত কাল ছুটি নেই, জমা ছুটি সব শেষের দিকে, এবার উইদাউট পে হয়ে যেতে হবে, টাকাটাও তো দরকার মা। তাও তো আমার কলেজ খুব ভালো মা, আমাকে অনেক কোঅপারেট করে। এই সপ্তাহটা ম্যানেজ করে নাও, বাবার কেমো শুরু হলে তখন তো আবার নেব। আচ্ছা ফোন করে দেখি রুমকে কি বলে। এভাবে আর কতদিন চলবে ঝুম? কেঁদে ফেলেন অনন্যা। কি আর করবে মা, পরিস্থিতি যেমন, আমাদের তো তেমন করেই এগোতে হবে। কেঁদে তো লাভ হবে না বলো, তুমি দিদিকে ফোন করে বলো। আর দেখো কি বলে, আমাকে জানিও, আমি কটা কাজ সারি। খানিকক্ষণ পর অনন্যা ওপরে এলেন। ঝুম, রুম বলছে কাল সকালে নাকি ওর কোথাও যাওয়া আছে, শ্বশুরবাড়ির তরফের কোনো আত্মীয়র অনুষ্ঠান আছে। সকালে হাওড়া থেকে ট্রেন ধরবে, ওখান থেকে হয়ে রাতে এখানে ফিরবে। বেশ, তাহলে ও তো থাকতে পারবে, যাক নিশ্চিন্ত। কিন্তু ঝুম, রুম থাকলে তো রিমলিও থাকবে, সেভাবে বাজার তো কিছু নেই। ও হ্যাঁ, সে আমি আজ করে দিচ্ছি, এক সপ্তাহের বাজার কি কি লাগবে লিস্ট করে দাও। ঝুম বাজার করে এসে সায়ককে ফোন করে দেয়। কাল সকালে একসঙ্গে দুজন ট্রেন ধরবে। সকাল 6:50 ট্রেন। ঝুমের হলোটা কি, 6:40 এখনো পৌঁছলো না। এই ট্রেনটা ছেড়ে দিলে তো এরপর অনেকক্ষণ বাদে ট্রেন। বারবার ঘড়ি দেখছে সায়ক, মেয়েরা কি সত্যি সময় আসে না? কিন্তু ও তো এই ট্রেনেই বরাবর কলেজ যায়, একটা ফোন করে দেখব না? থাক, তাড়াহুড়ো করতে গিয়ে যদি আবার পড়ে যায়। ওই যে আসছেন মহারানী। কি গো অমন হাঁ করে কি দেখছো? ঝুম জিজ্ঞেস করে। খুব সুন্দর একটা লাল আর গ্রে কালারের হ্যান্ডলুম শাড়ি পরেছে ঝুম, সঙ্গে ম্যাচিং সেট। বেশ লাগছে ঝুমকে। তোমাকে কি সুন্দর দেখাচ্ছে তোমাকে। সাত সকালে এত সাজতে গিয়ে দেরি করেছো তো? আর 5 মিনিট পর আসলে তো ট্রেনটাই ছেড়ে দিত। দিত না স্যার, আমি জানি এটা কখন ছাড়ে, প্রতি সপ্তাহে এটা ঠিক ধরে ফেলি। চলো ট্রেনে উঠি। চলো, জায়গা রেখে এসেছি। জানলার ধার ঝুমকে ছেড়ে দিয়ে পাশে বসে সায়ক। রিমলিকে নিয়ে আর পারা যাচ্ছে না, এত নোংরা একটা স্টেশন দৌড়ে বেড়াচ্ছে, এটা ওটায় হাত দিচ্ছে, সেটা আবার মুখে দিচ্ছে। উফ, পারা যায় না আর। রাহুলটা যে কোথায় গেল? হঠাৎ রিমলিকে ছেড়ে রুমের চোখ আটকে যায় উল্টো দিকে ট্রেনের জানলায়। জানলা ধারে কে বসে ওটা? লাল শাড়ি পরে ঝুম না? হ্যাঁ ঝুমই তো। তার পাশে ওভাবে ঝুমের কাঁধে হাত রেখে কে ওটা? সায়ক। অত হেসে হেসে কথা বলছে ঝুমের সঙ্গে। ঝুম তাহলে সায়কের মন থেকেও আমাকে ভুলিয়ে দিল? ওই একটাই তো ভীষণ নিজের জায়গা ছিল আমার, সেটাও কেড়ে নিল ঝুম। নিজের অজান্তে চোখের দৃষ্টি কেমন ঝাপসা হয়ে আসে রুমের ট্রেন ছেড়ে চলে যায়। বাসুদেব বাবু একাই বই পড়ছিলেন ঘরে। অনন্যা চা নিয়ে ঢুকলো। এসো, বসো অনন্যা, তোমার সঙ্গে কিছু কথা ছিল। বাক শক্তি যতদিন ঠিক আছে সব বলে রাখি। আজ তো বেশ লাগছে তোমাকে অনেক দিন পর, উঠে বসে বই পড়ছো, দেখতেও ভালো লাগছে। বলো কি বলবে? এইটা অথরাইজেশন লেটার, ঝুম প্রিন্ট করে দিয়ে গেছে, আমি সই করে দিয়েছি। তুমিও সই করে নিজে গিয়ে পোস্ট অফিসে জমা করে আসবে আমার ডাক্তারি সার্টিফিকেট নিয়ে। তাহলে পরের মাস থেকে MIS-এ তোমার সই হলেও হবে। অন্তত সংসার খরচের চিন্তাটা তোমার থাকবে না। আর এই টাকাটা তোমার হাতে রাখবে, বুঝে খরচ করবে। আমি না থাকলেও এই টাকা থাকবে অনন্যা। এটা পেনশনের কাগজ, এটাতেও একই রকম সই করে রাখবে। আমি যতদিন আছি ততদিন পুরো টাকা পাবে, তারপর অর্ধেক এটাও তোমার থাকবে। প্রতি মাসে তুলে নিজের হাতে রাখবে, বুঝে খরচ করবে। আর এগুলো কিছু জমানো টাকা আছে, আপাতত আমার নামেই আছে। নমিনি তুমি আছো, আমার কিছু হয়ে গেলে এটা তোমারই হবে। জীবনে বিশেষ প্রয়োজন ছাড়া এতে হাত দিও না। আর ঝুম যদি আমার চিকিৎসা করাতে গিয়ে সর্বশান্ত হয়ে যায়, এর থেকে কিছু ওকে তুলে দিও। ও হয়তো নিতে চাইবে না, তবুও তুমি দিও। চোখের জল বাদ মানে না অনন্যার। তুমি কি ধরেই নিয়েছো তুমি আর বাঁচবে না? আমরা যে এত চেষ্টা করছি, এগুলোর কোনো দাম নেই? এভাবে কেন বলছো? ক্যান্সারে কত লোক 10 বছরও বাঁচে। হ্যাঁ বাঁচে অনন্যা, কিন্তু আমার টাইপটা সেরকম নয়। আর আমার ক্যান্সারটা হয়েছে মারাত্মক জায়গায়, এখানে সে সম্ভাবনা কম। ওই জন্যই তো ঝুমকে বলেছি সাধ্যের বাইরে বেরিয়ে গেলে আর চিকিৎসা করাস না। যাক, এই ফাইলটা টাকা পয়সার, এই ফাইলটা বাড়ির কাগজপত্রের, তুলে রেখো। তুমি এরকম করে বললে আমি এক্ষুনি উঠে যাচ্ছি, কিচ্ছু শুনবো না। কাঁদতে কাঁদতে বলেন অনন্যা। আচ্ছা বসো বসো।
আরও অন্য কথাও আছে। বেশ, আমি মরার কথা বলবো না, এবার শোনো। আমার ধারণা সায়ক আর ঝুম একে অপরকে পছন্দ করে। সায়ক খুব ভালো ছেলে অনন্যা, আমি যদি নাও থাকি তাও তুমি ওদের 4 হাত এক করে দিও। ও, সেই জন্যই ওই ছেলে এত বছর পর এ বাড়িতে এসেছিল না? তাই ভাবি কেন এলো, এতক্ষণে বুঝলাম। আচ্ছা, তোমার কি মাথা খারাপ হলো গো? ঝুম কালো বলে যার তার সাথে বিয়ে দিয়ে দিতে হবে? ঝুম কত ভালো চাকরি করে, ঝুমের অনায়াসে ডাক্তার ইঞ্জিনিয়ার ছেলে জুটবে। এই তো মুশকিল তোমাকে নিয়ে অনন্যা। এটাই তোমাকে বোঝাতে পারি না যে টাকা, গাড়ি, বড় বাড়ি, বিদেশে ভ্রমণ এসব তোমার বড় মেয়েকে সুখী করতে পারবে, ছোট মেয়েকে নয়। তোমার ছোট মেয়ে একটা ছোট্ট ভালোবাসার বাড়ি, খাঁটি একটা মানুষ আর নির্ভেজাল পরিবার পেলেই সুখী হবে। শোনো, ঝুম কিন্তু ভীষণ মেরুদণ্ডী অনন্যা। ডাক্তার ইঞ্জিনিয়ার তুমি হয়তো পাবে তোমার মেয়ের জন্য, কিন্তু কোনো অন্যায় সহ্য করার মতো মেয়েও কিন্তু ঝুম নয়। মুখ বুজে মেনে নেবে না ঝুম, সংসার ছেড়েই চলে আসবে। এটা কি তোমার দেখতে ভালো লাগবে অনন্যা? তা বলে সায়ক, যার সঙ্গে রুমের এককালে সম্পর্ক ছিল, তার সঙ্গেই তার ছোট বোনের বিয়ে? না না, এ ঠিক হবে না গো। রুম, সেও তো জানতে পারবে, সে কি বলবে। আর তারপর আজকালকার টিভিতে, কাগজে সব জায়গায় দেখি পুরনো প্রেমিকের সঙ্গে বিয়ের পরের সম্পর্কের জন্য অশান্তি। সেরকম যদি কিছু হয়, তখন তো দুটো মেয়েরই জীবন ছন্ন ছাড়া হয়ে যাবে গো। এই কথাটা আমারও যে প্রথমে মনে হয়নি তা নয় অনন্যা, হয়েছিল। বাবা মা হিসেবে এটা মনে হওয়াটাই স্বাভাবিক। কিন্তু সায়কের সঙ্গে কথা বলে আমি নিশ্চিত এ কাজ সায়ক করবে না। তুমি এত নিশ্চিত কি করে হচ্ছ? রুমের সঙ্গে কি ঘটেছিল তুমি ভুলে গেলে? অনন্যা, মেজাজ হারিয়ে ফেলেন বাসুদেব বাবু, ঘাবড়ে যান অনন্যাও। ওটা তোমার মেয়ের প্ল্যান করা একটা গল্প ছিল। ওই ঘটনার পর সায়কের মুখের দিকে তাকাতে পারতাম না আমি। পোস্ট অফিসে চোরের মতো গিয়ে টাকা তুলে আনতাম, পাছে ওর মায়ের সঙ্গে দেখা না হয়ে যায়। তোমার মনে হয় রুম সত্যি বলেছিল? শোনো, তোমার মেয়ের কপাল খুব ভালো যে সায়ক ওর বিরুদ্ধে পাল্টা কেস করেনি। ওরা বলতেই পারতো যে মেয়ে নিজের ইচ্ছে সেই ছেলের সঙ্গে প্রেম করে, সেই ছেলের সঙ্গে শারীরিক কিছু যদি হয়েও থাকে সেটা শ্লীলতাহানি হয় কি করে। রুম সায়ককে সরে যেতে বলেছিল, সায়ক হয়তো সরতে চায়নি, তাই এই মোক্ষম চালটা দিয়েছিল। যদিও আমার ধারণা এটাও কারো বুদ্ধিতে করেছে, কারণ এত বুদ্ধি করে বদমাইশি করার ক্ষমতা রুমের নেই। তুমি কি আমায় সন্দেহ করো? বিশ্বাস করো, আমি এসব কিছু বলিনি ওকে। তোমার সঙ্গে 35 বছর সংসার করছি অনন্যা, এই কাজ তুমি করতে পারবে না আমি জানি। আমার ধারণা রুম এই সায়কের ব্যাপারটা রাহুলকে জানিয়েছিল। এটা রাহুলেরই বুদ্ধি। আর তাই রুম আমাদের কাউকে না জানিয়ে, এমনকি দেখো থানায়ও না জানিয়ে, শুধুমাত্র পাড়ার ক্লাবে জানিয়েছিল। যদি সত্যি এমন কিছু ঘটে থাকতো, ও আইনি সাহায্য চাইল না কেন? কারণ ও শুধু চেয়েছিল সায়ক ওর জীবন থেকে সরে যাক। আর এটা একটা এমন অপবাদ যার পরে সায়ক নিজেই লজ্জায় ঘেন্নায় সরে যাবে, এটাও জানতো। চুপ করে যান অনন্যা, ভাষাই নেই আর, কি বা বলবেন। বাসুদেব বাবুই আবার বলেন, তারপর থেকে আমি চাইতাম যত তাড়াতাড়ি রুমের বিয়েটা হয়ে যায় ততই মঙ্গল, কারণ ঝুম ছোট, ওর মধ্যে বিষ ঢোকাতে চাইনি আমি। আর তাই এটা আমার শেষ ইচ্ছে তোমার কাছে অনন্যা, যদি আমার কিছু হয়ে যায় তুমি সায়কের মায়ের কাছে বিয়ের প্রস্তাব নিয়ে যাবে, অতীতের সব ভুলে। যদি উনি ঝুমকে মেনে না নেন বা আমাকে অপমান করেন, তখন আমার ধারণা করবেন না। সেটা করার হলে উনি নিজে ফর্ম দিয়ে সায়ককে পাঠাতেন না। হঠাৎ গাড়ির আওয়াজে সম্বিত ফেরে দুজনের। অনন্যা তাড়াতাড়ি দরজা খুলে দেখেন রুম আর রিমলি। একই রে, বললি তো রাত্রে আসবি রুম, তোদের নাকি কোথায় সব যাওয়া? অনন্যা জিজ্ঞেস করেন। রিমলি উত্তর দেয়, মাম্মামের শরীর ভালো নেই দিদুন, তাই বাবা বলল ট্যাক্সি করে চলে যেতে। রুম সোজা নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয়। হলো কি মেয়ের? অনন্যা ভাবতে থাকে। ছোট্ট রিমলি কান্না ধরে মায়ের কাছে যাবে বলে। অনন্যা আর বাসুদেব বাবু হতবাক। হলো কি রুমের? এত বছর পর নিজের বিছানায় আছড়ে কেঁদে পড়ে রুম। কলেজ জীবনের একটা ডায়েরি ছিল, সেখানে একটা ছবি ছিল সায়কের, সেটা জড়িয়ে কেঁদে ভাসিয়ে দেয়। কি এমন আছে ঝুমের মধ্যে যে সায়ক আমাকে ভুলে গেল? আমার সঙ্গে এত বছর প্রেম করার পর ঝুমকে ছুতে ইচ্ছে হলো ওর? এত নিম্নমানের রুচি হয়ে গেল সায়কের? নাকি ঝুমের টাকাটাই আকর্ষণ করেছে ওকে? হ্যাঁ, ওটাই হবে, টাকা। ঝুমের অতগুলো টাকা মাইনে উপেক্ষা করতে পারেনি সায়ক। সায়কে তাহলে বিকিয়ে গেল টাকার কাছে? উফ, এতটা রাস্তা বসে বসে কোমর ব্যথা হয়ে যায়। চলো একটু দরজার কাছে গিয়ে দাঁড়াই। ঝুম বলে, চলো, আমার তো ভালোই হয়। অনেকক্ষণ সিগারেট খাওয়া হয়নি, একটা খেয়ে আসি। একদম নয় সায়কদা, আমি গন্ধ নিতে পারি না একদম। কপাল পোড়া আমার, সারাক্ষণ অশান্তি লেগে থাকবে এই নিয়ে। কেন, সিগারেট না খেলে কি হয়? মানুষ কি মরে যায় নাকি? কত রোগের জন্য তো ছাড়তে হয়। সে তো হয়, কিন্তু প্রেমিকা যদি সারাক্ষণ, সায়কদা বলে, তাহলে কি আর সিগারেট ছাড়তে কারো মন যাবে?
বাবা, তুমি তো খুব রোম্যান্টিক সায়কদা। না, আমি সায়কদাই বলবো। তুমি আমার চেয়ে কত বড়, নাম ধরে ডাকবো নাকি? বেশ, তাহলে আমিও সিগারেট খাবো। আর আমি তো বলিনি আমাকে নাম ধরে ডাকো। ও গো, হ্যাঁ গো, ও বলতে পারো। কপট হেসে বলে সায়ক। ইস, শখ কত। আচ্ছা সায়কদা, তোমার মা আমাকে মেনে নেবেন? নেবেন বলেই মনে হয়। কেন এই কথা বলছো ঝুম? কেন বলছি তুমি বোঝো না সায়কদা? আমি যতটা আমার মাকে চিনি, এসব নিয়ে কোনো অসুবিধে হবে না। অসুবিধে হবে একটু থাকার জায়গায়। সেটা ব্যবস্থা না করে আমি তোমাকে বিয়ে করতে পারবো না ঝুম। ধ্যাত, এক্ষুনি কি বিয়ের কথা ভাবছি নাকি? বাবার এই অবস্থা, আর তাছাড়াও আমি রিসার্চ করব, প্ল্যান আছে। তারপর বিয়ের কথা ভাবা যাবে। থাক, তাহলে আর কষ্ট করে ভেবে লাভ নেই। আমিও বরং অত খরচ করে ফ্ল্যাট দেখব না। মা ছেলের তো পুরনো বাড়িতে দিব্যি হয়ে যাচ্ছে। মানে কি বলছো তুমি সায়কদা? মানে অলরেডি 32, তুমি রিসার্চ করতে শুরু করবে আরও 1 বছর, সেটা শেষ করবে আরও 5 বছর পর, তখন আর 30। আর বিয়ে নাইবা করলাম ঝুম, করেইবার কি হবে? ছেলেপুলে মানুষ করতে করতে তো রিটায়ার করে যাব। হেসে ফেলে ঝুম। উফ সায়কদা, তুমিও পারো। দুজনেরই কর্মস্থল এসে যায়, যে যার জায়গায় চলে যায় একে অপরকে বিদায় জানিয়ে। আজ যেন কর্মস্থলে ফেরাটা দুজনের কাছে ভীষণ অন্যরকম। এতদিন শুধু কাজ ছিল, এখন দিনের শেষে প্রিয় মানুষটির সঙ্গে দেখা হবার সুখানুভূতিটাও থাকবে। রিমলির জন্য লুচি বেলছিলেন অনন্যা। এমনিতে বেড়াতে যাওয়া হলো না, মেয়েটার মন খারাপ। তারপর এসে থেকে রুমটা দরজায় খিল দিয়েছে। রাহুলের সঙ্গে ঝগড়াঝাটি করলো কিনা কে জানে। এখনকার দিনের মেয়ে তো বড় ভয় করে। খানিকক্ষণ পর নিচে নেমে এলো রুম। মাকে লুচি বেলতে দেখে সাহায্য করতে বসলো। বেশ স্বাভাবিক তো এখনো। তাহলে কি হয়েছিল তখন? অনন্যা ভাবেন। মা জানো, একটা ভালো খবর দেব তোমাকে। আমার মাসতুতো দেওর আছে না, ফিজিক্সের প্রফেসর, ওরা মেয়ে খুঁজছে। তো আমি রাহুলকে দিয়ে ঝুমের কথা বলেছি, বাবার অবস্থার কথাও জানিয়েছি। রাহুল ওর মোবাইলে ছবিও দেখিয়েছে ঝুমের। এমনিতে ওরা আমার বিয়ের সময় ঝুমকে তো দেখেছিল। বলছি মা, ওদের কিন্তু কোনো আপত্তি নেই। মানে ঝুমের যে গায়ের রংটা চাপা, এতে ওদের অসুবিধা নেই। ওরা প্রফেসর পাত্রী চাইছিল। ঝুমের কথা শুনে ওরা খুব আগ্রহী। তোমরা চাইলে ওরা একদিন আসবে বলেছে এই বাড়িতে কথা বলতে। ঝুম আসলে তুমি একটু জিজ্ঞেস করে রেখো। মনে মনে প্রমাদ গোনেন অনন্যা। এই রে, মেয়েকে তো উপযুক্ত পাত্র দেখতে তিনিই বলেছিলেন, এবার কি হবে? কোনো মতে আমতা আমতা করে বলেন, এখন এসব ছাড় রুম, তোর বাবার অবস্থা তো দেখছিস। এখন ঝুমকে বিয়ের কথা বললে ঝুম তেড়ে আসবে, তার চেয়ে এসব কথা কিছুদিন পর তুলিস। অনন্যা বলেন। কিছুদিন পর কি ওরা বসে থাকবে মা? আর বাবার রোগ তো থাকবেই, ভালো খারাপের মধ্যে দিয়েই তো যাবে। কিন্তু ঝুমের বয়স তো আর থেমে থাকবে না মা। আচ্ছা, তোর বাবাকে আগে জিজ্ঞেস করি, আর ঝুমের কোনো নিজস্ব পছন্দ আছে কিনা সেটাও তো জানা দরকার রুম। এবার দপ করে জ্বলে ওঠে রুম। তার মানে সায়কের সঙ্গে সম্পর্কটা এ বাড়িতে সবাই জানে। না হলে 2 দিন আগেই আমায় ছেলে দেখতে বলল, আর এখন বলছে ঝুমের যদি কোনো পছন্দ থাকে। ও, এ বাড়িতে 2 বোনের জন্য তাহলে 2 রকম নিয়ম, তাই তো? আমার সময় আমার পছন্দ তোমরা জানা সত্ত্বেও কোনো গুরুত্ব দাওনি, আর ঝুমের ক্ষেত্রে তোমরা জানোই না যে ঝুমের কোনো পছন্দ আছে কিনা। তবুও ওর পছন্দের গুরুত্ব দেওয়ার কথা ভাবছো কেন মা? ঝুম চাকরি করে বলে? কোনো উত্তর খুঁজে পান না, আমতা আমতা করে বলতে থাকেন। সায়ক তো তখন চাকরি করতো না, তাই বলেছিলাম। রাহুলও তো ভালো ছেলে, ওদের অবস্থা কত ভালো। এক দেখায় পছন্দ করলো, আর তোরও তো রাহুলকে পছন্দ হয়েছিল রুম। হ্যাঁ, আমি তো বলিনি রাহুলকে পছন্দ হয়নি আমার, কিন্তু আমি বলছি তোমরা আমার ক্ষেত্রে এরকম রুখে দাঁড়াওনি যেটা ঝুমের ক্ষেত্রে করছো। সেই কারণটাই খুঁজতে চেষ্টা করছিলাম। বাসুদেব বাবু যে কখন সকলের অগোচরে আসতে আসতে নিজের ঘর থেকে উঠে এসেছেন, মা মেয়ে কেউই খেয়াল করেনি। রুম চিৎকার করে ওঠেন বাসুদেব বাবু। কিসের রুখে দাঁড়ানোর কথা বলছো? সায়ককে কি তুমি নিজেই বিয়ে করতে চেয়েছিলে? রাহুলের বাড়ি গাড়ি আর বিদেশে চাকরি শুনে তোমার ভালোবাসা তো পাখা মেলে উড়ে চলে গেছিল মা। ঝুমের সঙ্গে তোমার তুলনা হচ্ছে কেন? শোনো রুম, তুমি তোমার জীবন সঙ্গী, তোমার জীবনযাত্রা নিজে বেছে নিয়েছো, এবং তুমি তাতে নিজে সুখী হয়েছো। বাবা মা হিসেবে এটা দেখে আমার ভালো লাগছে। সুখে থাকো, ভালো থাকো, রিমলিকে ভালো করে মানুষ করো, কিন্তু ঝুমের কোনো ব্যাপারে তুমি থাকবে না। ঝুমের জীবন সঙ্গী বাঁচবার অধিকার ঝুমের আছে। যার তাতে বাবা মা হিসেবে আমরা সায় দেব নাকি সায় দেব না, সেটা আমাদের সিদ্ধান্ত। তুমি তোমার জীবন নিয়ে সুখী থাকো, তাহলেই হবে। চোখ বেয়ে জল পড়ে রুমের। দেখেছো বাবা, তুমি চিরকাল আমার থেকে ঝুমকে বেশি ভালোবাসো, সব সময় ওকে এগিয়ে রাখো। কেন বাবা? ও চাকরি করে বলে? তোমাদের অর্থনৈতিক দিক দিয়ে সাহায্য করতে পারবে বলে? বাবা মাও নিজেদের স্বার্থ খুব ভালো বোঝে বাবা। যে মেয়ে তাদের বেশি কাজে লাগবে সেই আপন, সে যা চাইবে সব ঠিক, তাই না বাবা?
মাথাটা কেমন ঘুরতে থাকে বাসুদেব বাবুর, তবুও বাকশক্তি সঞ্চয় করে বলেন, বেশ, আমরা মেনে নিলাম আমরা স্বার্থপর। তুমি রাহুলকে নিয়ে আমার পোস্ট অফিসে কোন স্বার্থের কারণে গেছিলে জানতে পারি? সেখানে থেকে শুনেছি পোস্টমাস্টারের সঙ্গে কথাও বলেছ কিছুক্ষণ। বেশি দিন নয়, খুব বেশি হলে দিন 10 আগে হবে। কেন রুম? গোটা বাড়িতে যেন বাজ পড়ল। রিমলি উঠোনে খেলা বন্ধ করে দিয়েছে, তিনজনকেই হা করে দেখছে। কিছু যে একটা ঘটেছে সেটা ওই ছোট্ট শিশুটাও বুঝেছে। রুম, অনন্যা, বাসুদেব বাবু পাথরের মতো একে অপরের দিকে চেয়ে। 3 সপ্তাহের রেডিয়েশন শেষ। মেডিকেল রিপোর্ট বলছে ক্যান্সার সেল অনেক কমে গেছে, কিন্তু বাসুদেব বাবু আস্তে আস্তে ঝিমিয়ে পড়ছেন। কেমো শুরু হয়ে গেছে। আগে তবু নিজে উঠে বাথরুমে যেতে পারতেন, এখন কারো সাহায্য ছাড়া উঠতেই পারেন না। আজ ঝুম ঠিক করলো বাবার সব রিপোর্ট নিয়ে শহরের সবচেয়ে বড় অঙ্কোলজিস্টের কাছে একবার যাবে। চিকিৎসাটা ঠিক পথে এগোচ্ছে কিনা সেটা জানা দরকার। বাবা তো বেশ কাহিল হয়ে পড়ছে। সল্ট লেকের হাসপাতালে যথাসময়ে পৌঁছয় ঝুম। কিছুক্ষণ পর ডাক আসে। ডাক্তারবাবু সব রিপোর্ট পর্যবেক্ষণ করে দেখেন, তারপর বলতে শুরু করেন, ম্যাডাম, আমি তো আপনার বাবাকে চোখের সামনে দেখতে পাচ্ছি না, কিন্তু রিপোর্ট দেখে বুঝছি ট্রিটমেন্ট ঠিকই চলছে। তবে একটা কঠিন সত্যি আপনাকে মানতে হবে, আপনার বাবার ক্যান্সারটি অত্যন্ত রেয়ার টাইপের। রেডিয়েশন কেমো দিয়ে এক জায়গায় সেল নষ্ট করা হচ্ছে, অন্য জায়গায় আবার হচ্ছে। আর দেখুন, ওনার একটা এমন অর্গানে ব্যাপারটা হয়েছে যে আমরা কেটে বাদ দিয়ে দেওয়ার কথাও ভাবতে পারবো না। তাহলে উপায়? চিকিৎসার তো কোনো একটা উপায় থাকবে ডক্টর। অসহায় হয়ে জানতে চাই ঝুম। ম্যাডাম, চিকিৎসার উপায় এটাই, যেটা চলছে। এবার ওনার শরীর এটা যতদিন নিতে পারবেন ততদিন উনি সুস্থ থাকবেন। কোথায় সুস্থ হচ্ছে ডাক্তারবাবু? রেডিয়েশন শুরু হবার আগে তো তাও দৈনন্দিন জীবনের কাজগুলো নিজেই করত। এখন তো সেই ক্ষমতাও আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। অন্তত সেটুকু করার মতো তো সুস্থ করে দিন। অসহায় হয়ে বলে ঝুম। আসলে গ্রোথটা খুব ফাস্ট হচ্ছে, আরও বেশি রেডিয়েশন আর কেমোর প্রয়োজন, কিন্তু উনি ততটা নিতে পারবেন না। তাই উপায়ও নেই ম্যাডাম, আপনারা তৈরি থাকুন। হিজ ডেজ আর নাম্বারড। তার মানে এত পরিশ্রম, এতগুলো টাকা, বাবার কষ্ট, এত কিছু সহ্য করার পর আপনারা আসল সত্যিটা বললেন? এর আগে তো বলেছিলেন ঠিকমতো ট্রিটমেন্ট হলে মানুষ এই রোগ নিয়ে 10 বছরও বাঁচতে পারে। এখন যখন দেখছেন পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে, এখন আসল সত্যিটা বললেন, তাই তো? মেজাজ হারিয়ে ফেলে ঝুম। আপনি শান্ত হন ম্যাডাম, বুঝতে পারছি বাবা সবারই খুব সফট জায়গা, কিন্তু ওনার শরীর ট্রিটমেন্টে রেসপন্স করছে না যতটা আমরা ভেবেছিলাম। তাও চেষ্টা তো চলছে, দেখুন কি হয় শেষ পর্যন্ত। চেম্বার থেকে বেরিয়ে আসে ঝুম, চোখ দিয়ে অবিরাম জল পড়ছে। বাড়ি ফিরতে ইচ্ছে হয় না ঝুমের। সোজা দক্ষিণেশ্বর কালীবাড়ির পাশে গঙ্গার ধারে চলে যায়। প্রায় 1 সপ্তাহ পর সায়ক আসে শোভা বাজারের বাড়িতে। একটু ফ্রেশ হবার পর মা একটা খাম ধরিয়ে দেয়, এটা একটু ঝুমদের বাড়ি দিয়ে আসতে হবে সায়ক। টাকাটা আমি অনেকদিন তুলেই রেখেছিলাম, তুই আসিসনি তাই আর দেওয়া হয়নি। আচ্ছা, ঘণ্টাখানেক পর যাচ্ছি, রাখো। মনে মনে ভাবে ঝুম তো দিন 3 আগেই চলে এসেছে কলকাতা। যাক, এই ছুতো একটু দেখা হবে। মেয়েটার মনটা খুব খারাপ, বোঝে সায়ক। ফোন করলেও বেশি কথা বলে না, মেসেজ করলে রিপ্লাই দেয় বটে, কিন্তু সময়ের কোনো ঠিক নেই। মেয়েটা খুব ভেঙে পড়েছে, বোঝে সায়ক। চোখের সামনে বাবার যন্ত্রণা দিনে দিনে বেড়েই চলেছে। না, আজ একবার দেখা করে আসি, আমার সামনে দেখলে হয়তো একটু খুশি হবে। সন্ধ্যের দিকে গেল সায়ক ঝুমদের বাড়ি। বেশ খানিকক্ষণ কড়া নাড়ার পর দরজা খুলল। রুম? রুম আছে এখানে? বেশ অপ্রস্তুতে পড়ে গেল সায়ক। কই, ঝুম তো একবারও আমায় বলেনি রুম আছে ওদের বাড়িতে। তাহলে আমি কিছুতেই আসতাম না। এসো, ভেতরে এসো, রুম ডাকে। সায়ক কি বলবে ভেবে পায় না, মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। কিছুক্ষণ পর বলে, আমি একটু মেসোমশাইয়ের সঙ্গে দেখা করতে এসেছি, উনি কি জেগে আছেন? আমি তো জিজ্ঞেস করিনি সায়ক, তুমি কার সাথে দেখা করতে এসেছো? যাক, হ্যাঁ বাবা জেগে আছে বটে, কিন্তু কতটা কথা বলতে পারবে জানি না। বাবার অবস্থা দিন দিন খারাপই হচ্ছে। ঝুম যদি ভাবে সবই নিজের বুদ্ধিতে করবে, এমনকি ডাক্তারিটাও, তাহলে তো যাক, যাও বাবার কাছে, আমি মাকে পাঠিয়ে দিচ্ছি। রুম বুঝতে পারে সায়কের সামনে আর দাঁড়ানো যাবে না, চোখ আর বাদ মানবে না। অগত্যা রিমলিকে নিয়ে ওপরে চলে গেল। অনন্যাকে বাসুদেববাবুর ঘরে পাঠিয়ে দিয়ে বাসুদেববাবুর ঘরে ঢুকে অবাক সায়ক। এই তো দিন 15 আগেও মানুষটা কত কথা বলছিল, এখন একদম চুপচাপ। কিছু চিনতে পারছে কিনা বোঝাও যাচ্ছে না। মেসোমশাই, আমি সায়ক, চিনতে পারছেন?
ফ্যাল ফেলে দৃষ্টিতে দেখলেন বাসুদেব বাবু। কানে কিছু শুনতে পেলেন কি না বোঝা গেল না। আবার সায়ক বলে, আপনি আমায় টাকাটা তুলতে দিয়েছিলেন পোস্ট অফিস থেকে, মনে আছে? আবারও কোনো উত্তর নেই। বেশ অসহায় বোধ করে সায়ক। এবার কি করব? টাকাটা এখানে রেখে চলে যাব? এতগুলো টাকা। ঝুমের ফোনটাও তো নট রিচেবল। ঝুম কি তাহলে বাড়িতে নেই? সম্বিত ফিরল ঝুমের মায়ের ডাকে। সায়ক, এসেছ? হ্যাঁ মাসিমা, মা অনেকদিন টাকাটা তুলে এনেছিল, আমি বাড়ি আসতে পারিনি বলে পাঠাতে পারিনি। এই নিন। হ্যাঁ দাও। ওনার অবস্থা তো দেখছো, কখন যে কি হয়ে যায়। এমন করে বলবেন না মাসিমা, ঝুম তো চেষ্টা করছে। হ্যাঁ সে তো দেখছি। মেয়েটা বাবার রিপোর্টগুলো নিয়ে সেই যে দুপুরবেলা একটু নাকে মুখে গুজে বেরোলো, এখনও ফিরল না। ফোনটাও পাচ্ছি না। ডাক্তারের সঙ্গে আলোচনা তো, সময় লাগছে মাসিমা, আপনি চিন্তা করবেন না, ঝুম ঠিক চলে আসবে। সায়ক আশ্বস্ত করে। হঠাৎ ছোট্ট রিমলি দাদুর ঘরে ঢুকে সায়কের হাত ধরে। তুমি চাউমিন খেতে ভালোবাসো আঙ্কেল? মা বলল তোমাকে ওপরে যেতে, মা তোমার আর আমার জন্য চিজ দিয়ে চাউমিন করেছে, ছোট্ট রিমলি বলে। অনন্যাও বলে, হ্যাঁ সায়ক, ওপরে যাও। এখানে অসুস্থ মানুষের সঙ্গে বসেই বা কী করবে? উনি তো কোনো কথা বোঝেন কি না তাই বোঝা যায় না। যদিও ঝুমের বিশ্বাস বোঝে ওর বাবা সব কিছু, শুধু বাকশক্তি হারিয়েছে। যে পরিস্থিতিটাকে সবচেয়ে ভয় পেত মনে মনে সায়ক, সেটা তাহলে এসেই গেল, এড়ানো গেল না। রুম এতদিনে নিশ্চয়ই ওর আর ঝুমের সম্পর্কটা জেনে গেছে, কিন্তু নিজের আচরণে নিজেই অবাক হয়ে যাচ্ছে সায়ক। রুমকে এত ভয় পাচ্ছি বা কেন? ভয় না অস্বস্তি, না অন্য কিছুর আশঙ্কা। এসো সায়ক, বসো, খেয়ে নাও। অফিস থেকে এলে খিদে পেয়েছে নিশ্চয়ই। রুম বলে। কথা খুঁজে পায় না সায়ক, ঠিক কী যে বলবে। ঝুমটা গেল কোথায়? আবারও রুম বলে। কাউকে খুঁজছো সায়ক? মিস করছো নাকি কাউকে? ও তোমাকে কংগ্রাচুলেট তো করা হয়নি। সেদিন হাওড়া স্টেশনে তোমাকে আর ঝুমকে বেশ অন্যরকমভাবে দেখলাম। সায়কের বৈরাগ্য কেউ ভাঙল তাহলে? বেশ কিছু বছর আগে তো অন্যরকম শুনতাম। না, আর চুপ করে থাকা যাবে না, এবারে বলতেই হবে। রুম, অনেক বছর আগের পরিস্থিতি আর এখনকার পরিস্থিতি এক নয়, এটা অন্তত তোমার বোঝা উচিত। আর পুরনো কথা আমিও তুলতে চাই না, আর আমি চাই তুমিও ভুলে যাও। ভুলেই তো গেছিলাম সায়ক, মনে তো রাখিনি। তুমি তো সবকিছু মনে করিয়ে আমার চোখের সামনে ফিরে এলে। খটকা শুধু দুটো জায়গায় লাগছে। এটা কি তুমি ইচ্ছে করে করলে, আমায় শাস্তি দেবার জন্য, নাকি ঝুমের অর্থ তোমায় আকর্ষণ করলো? এবারে মেজাজ হারিয়ে ফেলতে শুরু করে সায়ক। রুম, তুমি কিন্তু তোমার অধিকারের সীমা ছাড়াচ্ছ। আমি যদি জানতাম তুমি এখানে আছো, আমি কখনোই আসতাম না এখানে। কেন আসতে না বলো তো? কারণ তুমি আমায় ভয় পেয়েছো। সত্যি করে বলো তো সায়ক, ঝুমের মধ্যে কি আছে যেটা আমার মধ্যে নেই? কি চাও তুমি? তাকিয়ে দেখো আমাকে, আমি অনেক সুন্দর। তুমি যদি চাও আমি তোমায় সব দিতে পারি, সব। সায়কের কলারটা ধরে বলে রুম। আস্তে আস্তে নিজের থেকে আলাদা করে রুমকে। তুমি এক্ষুনি জিজ্ঞেস করছিলে না রুম, ঝুমের মধ্যে আমি কি দেখেছি? কি দেখেছি শুনবে? আমার জন্য মায়া, মমতা, শ্রদ্ধা এবং সর্বোপরি কমিটমেন্ট। ঝুম কিন্তু কোনো দিন তোমার মতো নিজেকে নিচে নামাবে না। ও সম্পর্কের মর্যাদা দিতে জানে। শোনো রুম, সম্পর্কে জড়ালেই শুধু হয় না, সেই সম্পর্কের মান সম্মানও রাখতে হয়। আর ঝুম সেটা রাখতে জানে, তাই ও আমায় জিতে নিতে পেরেছে। আসছি, ভালো থেকো। হু হু করে চোখের জল পড়ছে রুমের। চলেই যাচ্ছিল সায়ক, হঠাৎ অনন্যার ডাকে পেছনে তাকালো। বাবা সায়ক, ঝুমকে একটা ফোন করে দেখো তো। সেই বেলা 12টায় বেরিয়েছে, রাত 9:30, এখনো ফিরল না। ডাক্তার কতক্ষণ কথা বলবে? ফোনটাও তো অফ। আমার বুক খুব কাঁপছে। যা দিনকাল, ঝুমের কোনো বিপদ হলো না তো? একটু দেরি না করে বেরিয়ে গেল সায়ক। ফোন করে যে লাভ নেই সে তো বোঝাই যাচ্ছে। ঝুমের মা ফোন অফ পেলে ও তাই পাবে, কিন্তু এত বড় শহরে কোথায় খুঁজবো ঝুমকে? না, একটু সিস্টেমেটিক্যালি ভাবতে হবে। ওর যাওয়ার কথা ছিল সল্ট লেকের এক বিশেষ ডাক্তারের কাছে। আগে সেই ডাক্তারের ফোন নম্বর পাওয়া যায় কিনা দেখা যাক। নেট ঘাঁটি, এই যে পাওয়া গেছে। একে আগে ফোন করে দেখা যাক। একটু হয়তো বিরক্ত হবেন, কিন্তু উপায় নেই। নমস্কার ডক্টর, আমি সায়ক সেন বলছি। আপনি আমায় চিনবেন না, একটি বিশেষ দরকারে আপনাকে ফোন করেছি। বলছিলাম, আপনার চেম্বারে ঝুমনা মিত্র বলে একজন আজ দুপুরে গিয়েছিল কি? বাবার লাং ক্যান্সার রিপোর্ট নিয়ে গেছিল। হ্যাঁ মনে আছে, ওনাকে তো আমি যা বলার বলেছি। উনি খুব আপসেট হয়ে গেলেন। দেখুন, এটা খুব সত্যি কথা, ওনার বাবার ক্যান্সার খুব রেয়ার টাইপের। আর এগুলো ঠিক কেমো আর রেডিয়েশন শুরু হবার আগে বোঝাও যায় না। আমরা যত স্পিডে সেলস নষ্ট করছি, তার দ্বিগুণ স্পিডে সেল গ্রোথ হয়ে যাচ্ছে। আর আরও বেশি কেমো বা রেডিয়েশন ওনার বয়স নেওয়া সম্ভব না।
না ডাক্তারবাবু, আমি আসলে ঠিক এই কারণে ফোন করিনি। আসলে মেয়েটি এখনও বাড়ি ফেরেনি, ফোনও সুইচড অফ। বাড়ির লোক হিসেবে আমরা খুব দুশ্চিন্তায়, তাই ফোন করেছিলাম আর কি। সে কি, উনি তো আমার চেম্বার থেকে 2 কি খুব বেশি হলে 2:30টায় বেরিয়ে গেছেন। আপনারা থাকেন কোথায়? ডাক্তারটিও উদ্বিগ্ন হয়ে পড়েন। শ্যামবাজার। ও মাই গড, দেখুন আমারও একটা ওই বয়সী মেয়ে আছে। আপনারা বাবার চিন্তা ছেড়ে মেয়েটির খোঁজ করুন। শি ইজ ভেরি সফট লেডি। দরকার হয় এক্ষুনি পুলিশে যান, আর কোনো খোঁজ পেলে নিশ্চয়ই জানাবেন। ডোন্ট ওয়েট। তাহলে তো সত্যি পুলিশে যেতে হবে এবার, আর তো কোনো উপায় নেই। ডাক্তারবাবু একটা কথা ঠিকই বলেছেন, যার গোটা জীবন পড়ে রয়েছে তাকে খোঁজা আগে জরুরি। না, একবার ঝুমের মার পারমিশন নিয়ে আসি। ঝুমের বাড়িতে ঠিক ঢুকতে যাবে, সায়ক দেখে একটা ট্যাক্সি এসে দাঁড়ালো বড় রাস্তার মুখে। দৌড়ে গেল সায়ক ট্যাক্সির কাছে, দেখে ট্যাক্সি থেকে ঝুম নামছে। সায়ককে দেখে সায়কের বুকে আছড়ে পড়ে ঝুম, কান্নায় ভিজিয়ে দেয় সায়কের শার্ট। সায়কও আঁকড়ে ধরে ঝুমকে। হারানোর আশঙ্কার পর ফিরে পাওয়ার যে কি আনন্দ তা হাড়ে হাড়ে বোঝে সায়ক। জানো সায়ক, ডাক্তার বলছে বাবা এক্সপেক্টেড ওয়েতে ট্রিটমেন্টে রেসপন্স করছে না। বাবা খুব বেশি দিন আর নেই সায়ক। আমাদের এত কষ্ট, এত আশা, বাবার এত যন্ত্রণা সহ্য, সব বৃথা হয়ে গেল সায়ক। জানি, কথা হয়েছে ডাক্তারের সাথে। শক্ত হও ঝুম, তুমি ভেঙে পড়লে তোমার মাকে কি করে সামলাবে? তুমি গেছিলে নাকি ডাক্তারের কাছে? না ঝুম, আসলে তোমার এত রাত হচ্ছে দেখে আমরা খুব চিন্তায় পড়ে গেছিলাম। থানাতেই যাব ভাবছিলাম, তার আগে ডাক্তারবাবুকে ফোন করে নিলাম। তখনই উনি বললেন। এতক্ষণ কোথায় ছিলে ঝুম? তুমি তো ওনার কাছ থেকে দুপুর 2টোয় বেরিয়ে গেছো, ফোনটাও সুইচড অফ। ওনার কাছ থেকে বেরিয়ে দক্ষিণেশ্বর ঘাটে গিয়ে অনেকক্ষণ বসেছিলাম। তারপর নেট ঘেটে আরও একজন বড় ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট করলাম। তিনিও রাত 8টা নাগাদ দেখা করলেন। উনিও কোনো আশার বাণী শোনাননি সায়ক। আর এত কিছু করতে গিয়ে ফোনটার চার্জ শেষ হয়ে গেছে সায়ক। সায়ক, মাকে আমি কি বলবো? মা যে আমারই মুখের দিকে তাকিয়ে আছে। আপাতত বাড়ি চলো ঝুম, তোমার মা এই মুহূর্তে সবচেয়ে বেশি চিন্তিত তোমার বাড়ি ফেরা নিয়ে। কোনো বিপদের ভয় পাচ্ছেন উনি। চলো, এসো। সায়ক ঝুমকে নিয়ে বাড়ি ঢোকে। অনন্যার রুম প্রত্যেকেই ঝুমকে নানা প্রশ্ন করতে থাকে, কিন্তু ঝুম চুপ। সায়কই কিছুক্ষণ পর জোর করে ঝুমকে ফ্রেশ হতে পাঠিয়ে দেয়। ঝুম চলে যাওয়ার পর বলে, শক্ত হন মাসিমা, খবর খুব ভালো নয়। আর কিছু না বলেই বেরিয়ে যায় সায়ক। রিমলিকে আনতে এসেই মাথাটা গরম হয়ে যায় রাহুলের। রুমের কি মাথাটা খারাপ হয়ে গেল? এতটুকু একটা মেয়েকে এরকম আনহাইজেনিক পরিবেশে দিন 10 রেখে দিয়েছে। ওর তো আগে উচিত ছিল মেয়েকে নিয়ে চলে যাওয়া। ও তো দেখছে দিনরাত বাবাকে। উফ, মেয়েটা না আবার অসুস্থ হয়। ভালোই ভালো ছুটিটা কাটালে বাঁচি, ভাবে রাহুল। না, রিমলিকে আজই নিয়ে যেতে হবে। হঠাৎ ঝুমকে দেখে উঠে এলো রাহুল। এই শালিকা নাকি এখন আবার প্রেম করছে? কোন ছেলের এরকম পছন্দ কে জানে। বাড়িতে থাকলে তো তাকাতেও ইচ্ছে করে না, সাজগোজ করলে তবু একটু। অবশ্য রূপ যাই হোক, মাসের শেষে ব্যাংক অ্যাকাউন্টে একটা মোটা টাকা পড়ে। ছেলেটা বোধ হয় সেইটা নেই। কি ম্যাডাম ঝুম, কেমন আছেন? জিজ্ঞেস করলো রাহুল। চলে যাচ্ছে রাহুলদা। রিমলিটা এতদিন ছিল, আজ নিয়ে যাবেন ভেবে মনটা খারাপ লাগছে। এই পোড়া বাড়িতে ওই তো একমাত্র প্রাণ রাহুলদা। সে তো বুঝছি, কিন্তু তুমিও তো বুঝতে পারছো আমরা এই কমাসের জন্যই এসেছি। এরপর তো ফিরে যাব যে যার কর্মক্ষেত্রে। আবার কত বছর পরে আসতে পারবো ঠিক নেই। সেও ঠিক। ওর ঠাকুমা দাদুও ওকে পেতে চাইবে। ওরা ওকে খুব মিস করছে। তবে আমি একটা কথা তোমায় আজ বলতে পারি, মাথায় এলো আর কি। দেখো, তুমি কতদিন ছুটি নেবে? রুমও শ্বশুরবাড়ি ফিরে যাবে আজ। মা একা করবে কি করে একটা এত অসুস্থ মানুষকে? আমি বলি কি, তুমি একটা ট্রেন্ড নার্স রেখে দাও কদিনের জন্য, তাতে তুমি অনেক নিশ্চিন্ত থাকবে ঝুম। ব্যাপারটা আমারও মাথায় এসেছিল রাহুলদা, কিন্তু এমনিতেই এত খরচ, এরপর আলাদা করে ট্রেন্ড নার্স মানে একটু চাপ হয়ে যাবে আর কি। না, তুমি কেন করবে? তুমি মায়ের থেকে চাও, বাবার যা পেনশন আর পোস্ট অফিসের ইন্টারেস্ট তার থেকে ম্যানেজ করে রাখো। ওই কটা টাকা, তাতেও হাত দেবো রাহুলদা? মনে মনে রাহুল ভাবে, ন্যাকা তো কি করবি? নিজেও রাখতে পারবি না, বাবার টাকাতেও হাত দিবি না, উপায়টা কি? নাকি আকার ইঙ্গিতে বলতে চাইছে কিছু দাও? বাবা তো দিদি রোজগার করে না, তো তুমি দাও। ইস, রাহুল সিনহা অত বোকা না, যে পারিস কর। বাপকে নিয়ে আগেই বলেছিলাম তো হোমিওপ্যাথি করতে, তখন তো এই রাহুলের কথা শুনতে খুব তেতো লাগলো। আরে বাবা, হোমিওপ্যাথি করলে যে লাভ হতো না আমিও জানি, কিন্তু পেইনটা রিলিফ হতো আর টাকাগুলো বাঁচতো। এখন ওই টাকাতেই নার্স রাখা যেত, তা নয় কেমো দেব, রেডিয়েশন দেব। দাও, করো খরচ।
2 মাসেই দম শেষ। মুখে বলে, দেখো ভেবে কি করতে পারো। আর একটা বুদ্ধি দিতে পারি, সেটা হলো কেমো বা রেডিয়েশন যদি কাজই না করে আর দিও না। শুধু শুধু নিয়ে যাওয়া নিয়ে আসা, বাবারও কষ্ট, টাকাও নষ্ট। তার চেয়ে একবার ডাক্তারকে জিজ্ঞেস করে নাও ওরাল কোনো পেইন রিলিফ দেওয়া যায় নাকি, সেই টাকাতেই নার্স রেখে দাও। রাহুল বলে। চুপ করে যায় ঝুম, আর কোনো কথা বলে না। কিছুক্ষণ পর অনন্যা এসে বলে, ঝুম, আজ বোধহয় তোর বাবা ভালো আছে জানিস। সুজিটা খেয়ে নিল পুরোটা, একটু হাসলো আমাকে দেখে। তাই মা, তাহলে যাই, একবার দেখা করে আসি। চোখ দুটো উজ্জ্বল হয়ে ওঠে ঝুমের। বিকেলের দিকে রেডি হয়ে যায় রুম আর রিমলি। বাড়ির উঠোনটায় খেলে বেড়াচ্ছে ছোট্ট রিমলি। হঠাৎ অনন্যা বলে, মা রিমলি, একটু দেখে এসো তো মা, দাদু ঘুম থেকে উঠেছে কিনা। উঠে থাকলে খবর দিও আমায়। কিছুক্ষণ পর রিমলি এসে বলে, দিদু, দাদু ঘুমোচ্ছে, অনেক ডাকলাম উঠল না। অনন্যা আর কিছু না বলে গৃহকর্মে মন দেয়, কিন্তু কি মনে হতে নিজেই উঠে গেলেন বাসুদেব বাবুর ঘরে। নিজেও দেখলেন উনি ঘুমোচ্ছেন। 2-3 বার নাড়া দিতেও যখন উঠলেন না, হৃদস্পন্দনটা শোনার চেষ্টা করলেন। কই, সেরকম কিছু পাচ্ছি না তো। চিৎকার করে ডাকলেন রুম আর ঝুমকে। রাহুলও ছিল। ঝুম এসেই নাড়ি দেখতে চেষ্টা করলো, কিছু বুঝতে না পারায় সঙ্গে সঙ্গে পাড়ার ডাক্তার ডাকলো। সরি ম্যাডাম, হি ইজ নো মোর। আমি ডেথ সার্টিফিকেট লিখে দিচ্ছি, উনি আজ বিকেলেই চলে গেছেন। ডাক্তারবাবু বললেন। অনন্যা কেঁদে উঠল। কি বলছেন ডাক্তারবাবু? উনি আজ খুব ভালো ছিলেন। যা যা খেতে দিয়েছি সব খেয়েছেন, এমনকি হেসে কথাও বলতে চাইছিলেন। আর সেই মানুষটা বিকেলে। কথার শেষ করতে পারেন না অনন্যা। এটাই নিয়ম মাসিমা। মানুষ পৃথিবী ছেড়ে যাবার আগে মানুষের শরীর খানিকটা প্রদীপের মতোই দপ করে জ্বলে ওঠে। আর বিশেষত অসুস্থ মানুষ বোধ হয় যাবার আগে বুঝতে পারে, তাই তারা কথা বলতেও চেষ্টা করেন। এটা আমরা অনেকের ক্ষেত্রেই দেখেছি। দেখুন মাসিমা, মেসোমশাই তো কষ্ট পাচ্ছিলেন, ট্রিটমেন্টও খুব একটা পজিটিভ সাড়া পাওয়া যাচ্ছিল না। তার চেয়ে এই ভালো হয়েছে, রাত 8টা নাগাদ বাসুদেব বাবুকে চিরতরে নিয়ে চলে যাওয়া হয় মিত্র বাড়ি থেকে। বাসুদেব বাবুকে দাহ করে ফিরতে ফিরতে প্রায় মাঝরাত হয়ে যায় সায়কদের। ঝুমও গেছিল সায়কের সঙ্গে। শোকের বাড়ি নিস্তব্ধ, কান্নাকাটি করে সবাই ক্লান্ত। এরপর নিয়ম নীতিগুলো মেনে যে যার ঘরে শুতে চলে যায়। সায়কও বাড়ি চলে যায়। একমাত্র গোটা বাড়িতে একটাই প্রাণী জেগে আছে, অনন্যা। তার 35 বছরের সাথী আজ আর নেই, এটা মানতেই পারছে না অনন্যা। এই শেষ 1 মাস বাদ দিলে গোটা জীবন স্ত্রীকে আগলেই রেখেছিলেন। কোনোদিন সেরকম অভাব অভিযোগ করতে দেননি। সব সিদ্ধান্ত চিরকালই একা নিতেন। স্বামী স্ত্রীর মধ্যে একজন চলে গেলে অন্যজন বড়ই অসহায় হয়ে পড়ে। টাকা পয়সা ছাড়াও যেটা সবচেয়ে বেশি টানে তা হলো অভ্যেস। একটা মানুষের সঙ্গে থাকার অভ্যেস। শারীরিক সম্পর্কটা এই বয়সে মূল্যহীন। যেটা থেকে যায় সেটা হলো মানুষটার উপস্থিতির মূল্য। এখন দিনকাল বদলেছে। 10 বছর আগে হলেও এই সময় বাড়ি ভর্তি লোকজন থাকতো। এখন আর অত সময় নেই মানুষের। ওই শেষ দেখাটুকু দেখে যে যার বাড়িতেই চলে যায়। আবার হয়তো আসবেন সবাই শ্রাদ্ধের দিন। বহু মানুষ তো এখন নার্সিংহোম থেকে সোজা বার্নিং ঘাটে নিয়ে চলে যেতে চায়। এমন হয়তো দিন আসবে যখন আমেরিকার মতো সপ্তাহান্তেই শেষকৃত্য সম্পন্ন হবে। বাকি দিনে কেউ মারা গেলে বডি রেখেই দেওয়া হবে। খানিকটা জোর করে ঝুমকে কলেজে পাঠিয়েছেন অনন্যা। মেয়েটার ছুটি সব শেষ। এখন এই ভূতের বাড়িতে বসেই বা কি করবে? তার চেয়ে কাজের মধ্যে থাকলে মনটা ভালো থাকবে। একেবারে শ্রাদ্ধের সময় আসলেই হলো। 3 দিন হয়ে গেল বাসুদেব বাবু নেই। রুমও শ্বশুর বাড়িতে চলে গেছে। একাই বসে অনন্যা। একা বিশেষ কোথাও বেরোন না, কিন্তু এই কাজটা একাই করতে হবে। সাহস করে একাই বেরিয়ে পড়লেন অনন্যা। কিছুটা দূর এসে থামলেন। ঠিক কোন দিকে যেতে হবে মনে পড়ছে না। না, একটা রিক্সা নেওয়া যাক। উত্তর কলকাতার রিক্সার রেওয়াজটা এখনও আছে, কিন্তু ভালো করে ঠিকানাটাও তো বলতে পারবো না। কোনো মতে রিক্সাওয়ালাকে কিছু একটা বলল অনন্যা। তেমন গুছিয়ে বলতে পারল না। তবে অনন্যা রিক্সাওয়ালার মুখ দেখে মনে হলো সে বুঝতে পেরেছে। সন্ধেবেলা অফিস থেকে ফিরে সবে চা বসিয়েছে সায়কের মা। এই সময়টা চা খেতে উনি একলাই অভ্যস্ত। বহুদিন সায়কের বাবা নেই। সায়কও বাড়ি থাকলে এই সময় বাড়ি থাকে না। হঠাৎ দরজায় কড়া। এই সময় কে এলো? আমাদের ঘরে হবে না বোধ হয়, সায়কের মা ভাবেন। কিন্তু দরজাটা ঘরের পাশে হওয়ায় উনিই খোলেন। দরজা খুলে অবাক সায়কের মা। এর সামনে কাকে দেখছেন? রুমঝুমের মা। প্রাথমিক বিহ্বলতা কাটিয়ে সায়কের মা বলে ওঠেন, আপনি এই সময় আসুন আসুন, ভেতরে আসুন। ভেতরে নিয়ে যান সায়কের মা। না না, ব্যস্ত হবেন না, আমি আসলে কটা কথা বলতে এসেছি, বলেই চলে যাব। অনন্যা বলেন, যাবেন? এত তাড়া কিসের? আসুন, চা খাবেন তো? চা? না থাক, আর চা বসাতে হবে না। অনন্যা একটু ইতস্তত বোধ করেন। আপনি বসুন তো দিদি, চা করতে হবে না, কড়াই আছে, এই নামালাম। চা আর অল্প মিষ্টি নিয়ে আসেন সায়কের মা। না দিদি, শুধু চাই দিন, অন্য কিছু আর খাবো না।
অনন্যা বলেন, আমি সায়কের মুখে সব শুনেছি দিদি। এই প্রথম কিছুদিন আপনার খুব খারাপ লাগবে, তারপর অভ্যেস হয়ে যাবে আমার মতন। তবে বাসুদেব বাবুর মতো অত গোছানো মানুষের অভাব সারা জীবনই অনুভূত হবে। হ্যাঁ, তা ঠিক, সবকিছু উনি গুছিয়ে দিয়েই গেছেন দিদি। আমি আপনার কাছে সেই জন্যই এসেছি। উনি আমার কোনো অভাব রেখে যাননি। স্ত্রী হিসেবে আমারও উচিত মানুষটার শেষ যা যা ইচ্ছে ছিল তা পূরণ করার। অনন্যা বলে, নিশ্চয়ই দিদি, এটা তো আপনার কর্তব্য। বলুন, আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? সায়কের মা জানতে চায়। দিদি, 7 দিন পর রুমঝুমের বাবার কাজ। আমি চাই ওই দিন আপনি আমার বাড়িতে আসুন সায়ককে নিয়ে। রুমঝুমের বাবা আমাকে বলে গেছিলেন আমি যেন আপনার বাড়ি আসি। এলাম দিদি। আমি চাই উনি যা যা চাইতেন ওই দিন যেন ওনার সব ইচ্ছে পূরণ হয়। আরও একটা ইচ্ছে ওনার দেখে যাবার ইচ্ছে ছিল, সে তো আর হলো না। আমি এই কালসূচের মধ্যে সে সবার মুখে বলছিও না। এই সমস্ত মিটুক, ওসব আমরা 1 বছর পর ভাবব। দিদি, আপনি বাড়ি এসে বলে গেলেন নিশ্চয়ই যাব। আর যে ব্যাপারটা ইঙ্গিত করছে সেটা আমারও মনে হয় এখন থাক। আমাদের প্রত্যেকেরই একটু সময় প্রয়োজন, সবচেয়ে বেশি ঝুমের। ওই ঝড়টা সবচেয়ে বেশি সামলেছে। ও একটু নিজেকে গুছিয়ে নিক, এসব তারপর ভাবা যাবে। সায়কের মাকে বিদায় জানিয়ে চলে গেলেন অনন্যা। মনে মনে ভাবলেন, যাক, একটা কাজ অন্তত মিটল। বহু বছর আগে একটা হয়ে যাওয়া ভুলের সমাপ্তি হলো আজ। রুমঝুমের বাবা যেখানেই থাকুন নিশ্চয়ই দেখছেন আমাদের। আজ বাসুদেব বাবুর কাজ, পাড়ার অনেকে এসেছেন, বাসুদেব বাবুর পুরনো কলিগরাও এসেছেন। ঝুম ভীষণই চুপচাপ, অনন্যাও। গেস্টদের রুমই সামলাচ্ছে। সায়কও আছে সকাল থেকে, রাহুলও আছে সকাল থেকে। সায়ক খাবার দিকটাই দেখছিল, হঠাৎ পেছনে একটা হাত অনুভব করলো পিঠে। তাকিয়ে দেখে রাহুল। তোমার সঙ্গে আলাপ করতে এলাম ভায়া, আমি রাহুল সিনহা, রুমুনার হাজবেন্ড। আমি সায়ক সেন। অফিসিয়াল কোনো পরিচয় এখনো আমার নেই, ঝুমের বন্ধু বলতে পারেন। আরে জানি ভায়া, তুমি তো বিশাল খেলোয়াড় হে। আমার শালিকাকে বড়শিতে গাঁথা তো সহজ নয়। এই অসম্ভব কাজটা করলে কি করে? রাহুল হাসে। কি করে যে কি হয়ে গেল কিছুই বুঝিনি। একদিন অনুভব করলাম ঝুমকে খুব মিস করি, তারপর একদিন সাহস করে বলেই ফেললাম। বেশ করেছ। তা ভাই, এই বাড়ির ভবিষ্যৎ নিয়ে কিছু ভেবেছ? রাহুল জিজ্ঞেস করে। বাড়ির ভবিষ্যৎ মানে? বেশ অবাক হয়ে জিজ্ঞেস করে সায়ক। শ্যামবাজারের মতো প্রাইম লোকেশনে দোতলা বাড়ি, এটা তো কোটি টাকার অ্যাসেট ভায়া। আর এর ওয়ারিশ বলতে তো রুম আর ঝুম। রুমকে আমি ম্যানেজ করে নেব, ও আমার কথা শোনে। কিন্তু ঝুম একটু অ্যাডামেন্ট। ওকে যদি তুমি একটু ম্যানেজ করতে পারো, ব্যাস। অন্তত 50 লাখ আর একটা করে ফ্ল্যাট পকেটে। শাশুড়ি মাও না হয় একটা ফ্ল্যাট নেবেন। ভেবে দেখবে নাকি ভায়া? সায়কের এই মুহূর্তে কেমন রবি ঠাকুরকে মনে পড়ে গেল। এ জগতে হায়, সেই বেশি চায় যার আছে ভুরি ভুরি। এই লোকটার গোটা কলকাতায় ছড়িয়ে ছিটিয়ে সম্পত্তি, তাও এই বাড়িতে নজর। এই লোকটার কি চক্ষু লজ্জাও নেই? এমন দিনে এসব ভাবতে পারছে? সায়ককে চুপ করে থাকতে দেখে রাহুলই ওর মনের কথা বুঝে গেছে। মনে মনে ভাবে, কপত কপতি দুটোই ন্যাকা। আরে ভাগ পেলে তো তুইও পাবি। দেখে তো মনে হয় না এমন কিছু রাজা বাদশাহ ঘরের ছেলে তুই। মুখে বলে, কি ভাবছো সায়ক? আজকের দিনে এসব বলছি বলে শুনতে খারাপ লাগছে? দেখো, আমিও আজ এসব বলতে চাইনি, কিন্তু আমার হাতে সময় খুব কম। ছুটি ফুরিয়ে আসছে, ফিরে যেতে হবে আবার দুবাই। আর ফ্যাক্টটা ভাবো, এই এত বড় বাড়িতে ওই মহিলা একা কি করবেন? ঝুম তো কর্মস্থলে চলে যাবে, এটা ভেবেছ? এটা একটা সমস্যা বটে। সায়ক ভাবে, এই দিক থেকে ওর মাকে ভাগ্যবতী বলতে হবে। জায়গার অভাব থাকলেও জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় অন্তত লোক বলের অভাব হয়নি। এই দিক থেকে ঝুমের মা সত্যি অনেক অসহায়। মুখে বলে, ওই জন্যই তো রাহুলদা মনে হয় না ঝুমের মা রাজি হবেন। এই বাড়িতে ওনার কত স্মৃতি, এসব পরে ভাবা যাবে। আগে মাসিমা একটু স্বাভাবিক হোক, আর আপনি চলে গেলেই বা কোনো ডিসিশন হলে তো আপনাকে বাদ দিয়ে হবে না। ফোন তো আছে, সেরকম হলে আপনি নেক্সট যখন আসবেন তখনই কথা হবে এসব নিয়ে। এখন ছাড়ুন এইসব, চলুন ছানা ডালনা হলো কিনা দেখে আসি। সায়ক বলে। আলোচনা আর এগোতে দেয় না সায়ক। রাহুলও উদ্যম হারিয়ে অন্যদিকে চলে যায়। বাসুদেব বাবুর কাজ শুরু হয় প্রায় বেলা 1টা নাগাদ। ঠাকুর মশাই আর অনন্যার অনুরোধে ঝুমি বসে বাবার কাজে। কাজ মিটতে মিটতে প্রায় বিকেল। কিছু আত্মীয় আছেন, কিছু আত্মীয় চলেও গেছেন। সায়কের মাও বাড়ি যাবার জন্য উঠতে যাচ্ছিল, হঠাৎ রুমের ডাকে ফিরে তাকায়। এখনই উঠবেন নাকি মাসিমা? এই তো ঝুমের হয়েই গেছে, আর একটু বসুন। সত্যি মাসিমা, আপনার বুদ্ধির তারিফ করতেই হয়। শুধু আপনার না, আপনার ছেলেরও। একই বাড়ির একটি মেয়েকে যখন ফাঁসাতে পারলো না, তখন সেই বাড়ির দ্বিতীয় মেয়ে টার্গেট। আর দ্বিতীয় মেয়ে আবার দেখতে যেমনই হোক, মাসের শেষে একটা মোটা টাকা তো ঘরে আনবে।
না মাসিমা, আপনাদের প্ল্যানটা খুবই ভালোই। দুঃখের বিষয় একটাই, আমার এত বিদুষী বোন সেটা বুঝলো না। অপমানে কান মাথা ঝাঝা করতে থাকে সায়কের মায়ের। আশেপাশে কেউ সেরকম চোখেও পড়ছে না। ঝুম আর ঝুমের মা তো কাজেই ব্যস্ত। সায়কই বা কোথায়? সায়ক বোধহয় খেয়াল করেছে মাকে কোথাও থেকে, না হলে এত তাড়াতাড়ি আসতে পারতো না। রুম, এসব কি বলছো? মুখ সামলে কথা বলো রুম। খানিকটা ধমকেই ওঠে সায়ক। ও, তুমি তাহলে কাছাকাছিই ছিলে? কিসের মুখ সামলানোর কথা বলছো তুমি সায়ক? আমারই বোনের সঙ্গে প্ল্যান করে ফষ্টি নষ্টি করবে, আর আমি বললেই দোষ? করেছো যখন কাজটা, তখন শোনার হিম্মতটাও রাখো। এবার সকলকে এক প্রকার ডেকেই বলে রুম, এই যে সবাই শুনুন, আমার ভালো মানুষ বোন যে বাবার কাজ করছে, ঝাড়গ্রামে এই ছেলেটির সঙ্গে লিভ ইন সম্পর্ক করে সে। আপনাদের তো ধারণা ঝুম খুব ভালো মেয়ে, এসব করতে পারে না। দেখুন নিজেদের চোখে সব। বাবা চিরকালই স্নেহে অন্ধ ছিলেন, তাই ব্যাপারটা বোঝেনি। আমি তো আর তা নই, আমাকে বোকা বানানো অত সহজ নয়। প্রায় কাজ ফেলেই উঠে এসেছে অনন্যা। রুম, এসব কি বলছিস তুই? ঝুম তোর ছোট বোন, তার সম্পর্কে এতগুলো মানুষের সামনে এরকম অপবাদ দিতে তোর বাচ্ছে না? না মা, বাচ্ছে না। কারণ এতদিন বাবা অন্ধ ছিল, এখন তুমিও অন্ধ হয়ে গেছো। শোনো মা, তোমার ছোট মেয়ে অনেক পাকা খেলোয়াড়। ও বাবার ওই চিকিৎসার নাটকটা কেন করেছে জানো? যাতে বাবার জমানো টাকাগুলো নিজের অ্যাকাউন্টে চালাতে পারে। কিছুদিন নিজে করার পর বলবে মা টাকা শেষ, আর তুমিও তাই বিশ্বাস করলে, দিয়ে দিলে টাকা। মা, ঝুমের মাইনে এতটাও কম নয় যে ওকে 7 লাখ টাকাও ধার করতে হবে। এগুলো সব লোক দেখানি, আর তোমরা তাতেই পা দিলে। এবার রাহুল এগিয়ে আসে। হ্যাঁ মা, এটা কিন্তু ঠিক, ঝুম 7 লাখ টাকা ব্যাংক থেকে ধার করলো, এটা কিন্তু ঠিক আমারও বিশ্বাস হয়নি। ও তো আমাদেরও বলতে পারতো, বলেনি। বদলে নিজেই সব সিদ্ধান্ত নিয়েছে। এটার কিন্তু একটা অন্য উদ্দেশ্যও থাকতে পারে। সাপোর্ট পেয়ে আরও ঝেঁঝে ওঠে রুম। আরে কেন বলবে রাহুল? তাহলে তো আমরা সব জানতে চাইবো, হিসেব চাইবো, বাবার কোথায় কি টাকা পয়সা আছে সেসব জেনে যাব। ও তো সেটাই চাইনি রাহুল, এইটুকু বুঝছো না? বেশ খানিকক্ষণ পর উঠে এলো ঝুম। তুই কি চাস দিদি? পরিষ্কার করে বল। আবারও জ্বলে ওঠে রুম। কি চাই বুঝিস না? চাই তুই এইসব যাত্রার সঙ্গে ঢলানিগিরি বন্ধ কর। বিয়ের বয়স হয়েছে, একটা ঠিকঠাক ছেলে দেখে বিয়ে কর। তুই না পারলে আমরা দেখছি, অন্তত এর চেয়ে ভালো ছেলে দেখব। আর বাবার সমস্ত টাকা পয়সার হিসেব চাই। তুই কোথায় কি করলি সব, এই বাড়ির ভাগ চাই। শোন ঝুম, বাবার টাকা সম্পত্তি কোনোটাই তোর একার প্রাপ্য নয়। তুই এইভাবে চালাকি করে সেটা নিয়ে নিবি, আর আমি মুখ বুজে সেটা দেখব, তা হবার নয়। আমি ফিরে যাবার আগেই আমার ভাগ আমার চাই। হঠাৎ সবাইকে চমকে দিয়ে রুমের গালে একটা সপাটে চড় মারে অনন্যা। চিৎকার করে ওঠে, তোর বাবার টাকা পয়সা বাড়ি কারো নয়, আমার। তোর বাবার অবর্তমানে সব আমার। আমি বুঝবো কাকে কি ভাগ দেব, আর সমান ভাগ হবে তা কি করে ভাবলি? তুই আমার বা বাবার কোন দায়িত্বটা পালন করেছিস? বাবা মা তো তোরও। সাহস আছে তোর নিজের কাছে আমায় নিয়ে গিয়ে রাখবি? আর তোর তো বরের অত টাকা, তা সত্ত্বেও ঝুমকে মাত্র 7 লাখ টাকা ওই পরিস্থিতিতে ধার করতে হলো কেন? একবারও এগিয়ে এসেছিলি তোরা? বরং দায় ঝেড়ে ফেলেছিলি। আজ মানুষটা মারা যেতে না যেতে তোদের ভাগের কথা মনে পড়লো? লজ্জা করে না তোদের? আত্মীয় স্বজনরা বাক্যহারা এই পরিস্থিতিতে। মানুষের শরীরে নয়, মনের ক্যান্সার দেখে স্তম্ভিত তারা। প্রত্যেকে নিজ নিজ ভবিষ্যৎ নিয়ে সন্দিহান। প্রতিবেশীরা লজ্জায় জানলা দিচ্ছে, আত্মীয়রা একে একে বাড়ির দিকে রওনা দিচ্ছে। একটা ক্যান্সার যে একটা পরিবারের কত ভেতরের অবক্ষয় দেখিয়ে দিতে পারে, এটা দেখে স্তম্ভিত সকলেই। বাবার কাজের পর কলেজে আর যেতে পারেনি ঝুম। যাওয়াই যেত, এখন বরং অনেকটা দায়মুক্ত সে, কিন্তু পারেনি, মানসিকভাবে বিধ্বস্ত। কয়েকটা অর্থনীতির বই পড়ছিল ঝুম। হঠাৎ দরজায় কড়া শুনে উঠে এলো সায়ক যে এত অপমানের পর আবার এই বাড়িতে আসবে ভাবেইনি ঝুম। এসো, ভেতরে এসো। আমি তো ভাবেইনি তুমি আবার আসবে, ঝুম বলে। কেন? আমার ভালোবাসা এতই ঠুনকো নাকি? কে কি বলল তার উপর নির্ভর করবে আমি আমার ভালোবাসার সঙ্গে সম্পর্ক রাখবো কিনা। এতই মেরুদণ্ডহীন ভাবো নাকি আমাকে তুমি ঝুম? সায়ক বলে, তোমার মাও সেদিন যথেষ্ট অপমানিত হয়েছে সায়কদা। তা হয়েছে, কিন্তু 2 দিন পর নিজেই বুঝেছে ওতে তোমার বা তোমার মায়ের কোনো অবদান নেই। তাই মা ও সব কিছু মনে রাখিনি। তুমি নিশ্চিন্তে থাকতে পারো ঝুম। যাক, তা তুমি কি ঠিক করলে চাকরি বাকরি ছেড়ে এই শ্যামবাজারে বসে থাকবে? কলেজ যাবে না ঝুম? তোমার ফ্যানদের কৈফিয়ত দিতে দিতে তো আমার হাল খারাপ হয়ে যাচ্ছে। একজন তো আবার ব্যাংক বয়ে এসে জিজ্ঞেস করে গেল, আমি কি কোনো মানসিক নির্যাতন করেছি, কেনই বা আসছো না ঝাড়গ্রামে। হেসে ফেলে সায়ক। এবারে ঝুমও হেসে ফেলে। ধ্যাত সায়কদা, তুমিও না। কি করি বলো? আমি তো আগেই বলেছিলাম এই বয়সে ডুয়েল লড়তে পারবো না। সেই তুমি আমাকে সেই দিকেই ঠেলছো। যাকগে শোনো, তোমার বাড়িতে 7 দিন পর এলাম কারণ একটা সারপ্রাইজ আছে।
সারপ্রাইজ? কি সারপ্রাইজ সায়কদা? ঝুম অবাক হয়ে জিজ্ঞেস করে। শোনো ঝুম, আমার মনে হয় মাসিমার একটা ব্রেক দরকার, তোমারও। তোমরা দুজনেই শারীরিক মানসিক সব দিক দিয়ে বিধ্বস্ত। আমি তোমাকে না জানি একটা কাজ করেছি। স্টেশনের কাছে একটা বাড়ি ভাড়া করেছি, মোটামুটি দোকান ব্যাংক সব কাছাকাছি। তোমার কলেজও 2 কিলোমিটার। আমি আর আমার গ্রুপ ডি স্টাফ বাড়িটা গুছিয়েও দিয়েছি। আসলে বাড়িটা আমারই ব্যাংকের। বাড়ির মালিক লোন শোধ করতে না পেরে ফার্নিশড বাড়ি ব্যাংকে বেচে চলে গেছে। আমরা ওই ভাড়া পারপাসেই ব্যবহার করি। রিসেন্টলি যিনি ছিলেন তিনি ট্রান্সফার হয়ে গেছেন, তাই বাড়িটা ফাঁকাই পড়েছিল। আমারই মনে হলো তুমি আর মাসিমা এখন কিছুদিন এখানে থাকলে বেশ হয়, তাই কন্ট্রাক্ট করে 1 বছরের জন্য ভাড়া নিয়ে নিলাম। গিয়েই দেখো ঝুম, খারাপ লাগবে না। এই বিষাক্ত পরিবেশ থেকে অন্তত কিছুদিন দূরে থাকো, মনটা ভালো হবে। আর খুব যদি খারাপ লাগে তখন কলকাতা ফিরেই এসো, সায়ক বলে। আমি নিজের জন্য ভাবছি না সায়কদা, আমি তো এই পরিবেশে থাকতে অভ্যস্ত। ভাবছি মাকে নিয়ে। মা কি পারবে? ঝুম বলে। মাসিমাকে তোমাকেই রাজি করাতে হবে ঝুম। একবার যদি রাজি করাতে পারো, আমি বলছি দেখো মাসিমা অনেক স্বাভাবিক হয়ে যাবে। সম্মতি সুযোগ মাথা নাড়ে ঝুম। তা ম্যাডাম, এই যে এত বড় সারপ্রাইজ দিলাম, আমার গিফটটা? কপট হেসে বলে সায়ক। মানে কি গিফট চাও তুমি? বোঝো না ঝুম আমি কি চাই? ধ্যাত, তুমি না সায়কদা, পারোও বটে। হেসে সায়কের চওড়া বুকে আশ্রয় খোঁজে ঝুম। সপ্তাহখানেক হলো অনন্যাকে নিয়ে নতুন বাড়িতে এসেছে ঝুম। অনন্যা তো ব্যবস্থা দেখে রীতিমতো আহ্লাদিত। 2টো কাজের লোকও ঠিক করে দিয়েছে সায়ক। একজন ঘর পরিষ্কার করে দিয়ে যায়, অন্যজন রান্নায় একটু সাহায্য করে দিয়ে যায় অনন্যাকে। মানুষজনের সঙ্গেও দিব্যি আলাপ হয়ে গেছে অনন্যার। বিকেলবেলা পাশের বাড়ির বকুলদের সঙ্গে দিব্যি খোলা হাওয়ায় হাঁটতে বেরোয়। সায়ক মাঝে মাঝে বাজার করে দিয়ে যায়। অনন্যাও ভালো কিছু রাঁধলে ডেকে নেয় সায়ককে। কলকাতার ইট কাঠ জঙ্গলের চেয়ে খোলা প্রকৃতির নিচে শান্তিপূর্ণ জীবন দিব্যি পছন্দ হয়ে যায় অনন্যার। ঝুমও তাড়াতাড়ি কলেজ থেকে ফিরে দিব্যি সময় দিতে পারে মাকে, সায়ককেও। মা ডাকে ঝুম অনন্যাকে। বলছি গত সপ্তাহে কলকাতা যাওনি, এই সপ্তাহে যাবে তো? কলকাতার বাড়িটা কিন্তু নোংরা হয়ে পড়ে আছে, সুবলাদিকে দিয়ে পরিষ্কার করাতে হবে, ঝুম বলে। বলছি ঝুম তুই যা, শনিবার গিয়ে পরিষ্কার করিয়ে না হয় রবিবার চলে আয়। আমার এই সপ্তাহে হবে না, এই সপ্তাহে এখানে শঙ্খ প্রতিযোগিতা আছে, আমি নাম দিয়েছি, অনন্যা বলে। হেসে ফেলে ঝুম। মা তুমি এর মধ্যে এখানে এসে সঙ্গীও জুটিয়ে ফেলেছ? ও মা, সঙ্গী জোটানোর কি আছে, পাড়ার ক্লাব থেকে ছেলেগুলো নিজে এসে আমাকে বলে গেল, অনন্যা বলে। আবার হেসে ফেলে ঝুম। এর মধ্যে তুমি পাড়ার ছেলেদেরও আপন করে নিয়েছো মা, সত্যি তুমি জিনিয়াস। মাকে জড়িয়ে ধরে বলে ঝুম। ঝুম একটা কথা ভাবছিলাম, বলছি দেখ তোর আর সায়কের দুজনের চাকরি তো এখানে। আচ্ছা আমরা যদি এখানে একটা বাড়ি কিনি? আমার কিন্তু দিব্যি লাগছে। কলকাতার বাড়িটা বেচে দিলে অনেক টাকাই তো পাওয়া যাবে, সেখান থেকে ঝাড়গ্রামে একটা বাড়ি হবে না? অনন্যা জিজ্ঞেস করে। ঝুম অবাক। শ্যামবাজারের বাড়ি তুমি বেচে দিতে চাও মা? ওটাই তো তোমার আদি শ্বশুর বাড়ি, তোমার মন খারাপ করবে না মা? করবে, কিন্তু দেখ অত বড় বাড়িতে একা ভূতের মতো কী বা করব? অনন্যা বলে। দাঁড়াও মা, তাড়াহুড়ো করো না। এত তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না। বাড়ি বেচাটা বুদ্ধিমানের কাজ হবে না। তোমার এই জায়গাটা পছন্দ, বেশ, আমরা না হয় যতদিন খুশি ভাড়া থাকলাম। আর বড় বাড়ির সমস্যা প্রমোটাররাও খানিকটা সমাধান করতে পারবে, ঝুম বলে। তুই এখানে থাকতে চাস না ঝুম? আমি তো তোদের সুবিধের কথা ভেবেই। মা দেখো, আমার বা সায়কের দুজনের চাকরি কিন্তু ট্রান্সফারেবল। ধরো আমাদের মধ্যে যে কেউ একজন বদলি হয়ে গেল, তখন কিন্তু এখানে আমাদের কারোরই মন টিকবে না। এই জায়গাটা ভালো লাগছে কারণ আমাদের কর্মস্থল এখানে। এবারে আমার তো মনে হয় না এক্ষুনি একটা বাড়ি এখানে কেনা বুদ্ধিমানের কাজ হবে। আগে দেখা যাক এখানে আমরা আদৌ কতদিন থাকি, তারপর ভাবা যাবে। আবেগের বশে বৈষয়িক কোনো সিদ্ধান্ত নেওয়া ঠিক নয় মা। অনন্যা অবাক হয়ে দেখতে থাকে ঝুমকে। কবে এত বড় হয়ে গেল? চিরকাল লেখাপড়া নিয়েই থাকতো, এত বৈষয়িক চিন্তা করতে শিখল কবে? নিজের অজান্তে কেমন চোখে জল এসে গেল অনন্যার। ঝুম একেবারে যেন ওর বাবার ছায়া, ঠিক ওর বাবার মতো করেই কথা বলে, বাবার মতো করেই ভাবে, মনে মনে হাসে অনন্যা। উনি চিরকালই আমাকে ভালোবাসতেন, নিজে না থেকেও নিজের ছায়া রেখে গেছেন আমার জীবনে, যাতে আমার কোনো অসুবিধে না হয়। না, আর বেশি দেরি নয়, কালো সূচটা কেটে গেলে ঝুম আর সায়কের 4 হাত এক করে দিতে হবে, অনন্যা স্থির করে ফেলে। আজকের গল্পটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর সেই কমেন্টসগুলোর মধ্যে 5 জনের কমেন্ট আমি পরের গল্পে মেনশন করব। প্রথমেই চিন্ময় চক্রবর্তী, এটা তার হাজবেন্ডের হয়তো অ্যাকাউন্ট, আর দিদি
গল্প শোনেন, কমেন্ট করেন, রেগুলার কমেন্ট করেন। থ্যাংক ইউ তোমাকে দিদি, আর একদম সঠিক বলেছ। তারপর শর্মিষ্ঠা সিংহ, হ্যাঁ একদম সঠিক বলেছেন, এটি প্রথম পর্বের প্রশ্ন ছিল। অপর্ণা মুখার্জি সঠিক বলেছেন, থ্যাংক ইউ আপনাকে। তারপর রুমা নন্দী একদম সঠিক বলেছেন, আপনাকেও অনেক ধন্যবাদ। তারপর সুমিতা চক্রবর্তী, আপনিও সঠিক বলেছেন, SBI এর একটা গ্রামীণ ব্যাংকে তিনি চাকরি করতেন। আর বাকিরা যারা কমেন্ট করেছিলেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসি তাহলে, আবার আসবো অন্য কোনো গল্প নিয়ে।